জনগণ আমরা মানে নিজে একাত্মতা প্রকাশ করে এখানে আন্দোলনে শরিক হয়েছি। রীতিমতো আমার মনে হচ্ছে সরকারের কিছু অংশ এটা বিএনপিকে ভয় পাচ্ছে যে ইশরাককে যদি সেই গদি ওর নিজের অবস্থানে বহাল রাখে তাহলে হয়তো বা বিএনপি তাদের জন্য একটা হয়তোবা নেগেটিভ তাদেরকে ভয়ভীতিটা পাচ্ছে আমার যেটা মনে হচ্ছে। প্রসেসের আলোকেই তো পরবর্তী কোর্স অফ অ্যাকশনটা হবে তাকে শপথ বাক্য পাঠ করানোর। তো যেহেতু সেই দায়িত্বটাই আসিফের উপরে বর্তায়, যখন আসিফ সাহেব যখন এটাকে ডিলে করছে তখন আমরা ধরে নিচ্ছি, আমরা জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের মানুষ ধরে নিচ্ছে এটা অবশ্যই তার মধ্যে কোনো ইল ইন্টেনশন আছে, ব্যাড ইন্টেনশন আছে। এটার জন্যই আমরা বেসিক্যালি আমরা তো রাজনীতি করি, রাজনীতি মানে 17 বছর ফ্যাসিস্ট রাজনীতি করেছি আমরা। আমাদের রাজনৈতিক বয়স প্রায় 52 বছর, জাতীয়তাবাদী দলের রাজনীতির বয়স 52 বছর। আমরা প্রতিটা মানুষের পালস তো বুঝতে পারি। হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের এই গণতন্ত্রকে ইস্টাবলিশ করার জন্য সংগ্রাম করেছে, তারা আত্মহুতি দিয়েছে। তো এই জন্য আমরা বুঝতে পারি যে কারা প্লটার, কারা কনস্পাইরেটর। সো ওই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করেছি যে আসিফ এই মন্ত্রণালয়ের যেহেতু আছেন সেজন্য উনি এটার সাথে হয়তো মেইন মাস্টার মাইন্ড হতে পারে। এই জন্য আমরা বেসিক্যালি ওনার এগেনস্টে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। বিকজ উনি যদি সৎ হয়, অনেস্ট হয়, ট্রান্সপারেন্ট হয়, তাহলে অবভিয়াসলি ওনার জায়গা থেকে উনি প্রেস রিলিফে হতে পারে, ব্যক্তিগতভাবে ফেসবুকে বা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তার অফিসিয়ালিভাবে সে ব্যক্তিগতভাবে অ্যাজ ওয়েল অ্যাজ অফিসিয়ালিভাবে সেটা কান্ট্রি পিপুলকে, স্পেশালি আমাদেরকে, যেহেতু আমরা এটা নিয়ে ডিমান্ড করছি, আমাদেরকে ইনফর্ম করতে সে পরবর্তী যে কাজ যেটা তাকে শপথ বাক্য পাঠ করেন আমাদের মাননীয় মন্ত্রী মেয়রকে, তাকে শপথ বাক্য পাঠ করলে এটা থেকে সে ওভারকাম হতে পারবে। আমরা যে ডাউট করছি বা কান্ট্রিবাসী যে ডাউট করছে সেটা থেকে অবভিয়াসলি সে রিলিজ পেতে পারে। সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি এবং আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আদালতের রায়ে, স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ কোর্টের রায়ে আমরা সাজা পেয়েছিলাম। আমরা অনেকে আদালতের রায় পেয়ে আদালতে নির্দেশ মান্য করে আমরা জেলখানায় বন্দি জীবনযাপন করেছিলাম, কিন্তু আদালত অবমাননা করেনি। কিন্তু দেখুন আজকে পুরান ঢাকার মেয়র, জনতার মেয়র আদালতের রায় পেয়েছে, কিন্তু তাকে নগর ভবনে শপথ করতে দিচ্ছে না। একটা কুচক্র মহল তালবাহানা করছে এটা নিয়ে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, রাজপথে পুরান ঢাকাবাসী আছে, রাজপথে পুরান ঢাকাবাসী থাকবে যতদিন জনতার মেয়র নগর ভবনে নগর পিতা হিসেবে শপথ না নেবে। আমরা এখনো বলবো শুভ উদয় হবে, আপনাদের অবিলম্বে আমাদের নগর পিতাকে শপথের ব্যবস্থা করে দিন। আর নাহলে ঢাকাবাসী যেভাবে জেগে উঠেছে আপনারা পালাবার পথ পাবেন না। ক্ষমতায় আসার আগেই যাদের মনে লোভ ঢুকে যায় তারা জনগণের কি করতে পারে সেটা জনগণ বুঝে গিয়েছে। আর জনগণের কাতারে মিশে গেছে জনতার মেয়র। আজকে জনতার মেয়রকে নিয়ে যেভাবে তালবাহানা করছে সেটা জনগণ মেনে নিবে না। আমরা রাজপথে গুম হয়েছি, খুন হয়েছি, রক্ত দিয়েছি, আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছি আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি। তারা হাস্যকর কিছু কাজ আছে না, মানুষ এত নির্বোধ, তাদের তো নাক টিপলে এখনো দুধ বের হবে। আন্দোলন কাকে বলে তারা জানে। আন্দোলন যখন একদিনে ডিবি হারুনের ভাত গিলছে, একদিনে রিমাইন্ড খেয়ে আন্দোলন বন্ধ করে দিচ্ছিল। দেশটা তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি। কেননা সিঙ্গাপুরের যে এয়ারপোর্টটা আপনি যেমন ডিসিপ্লিন তেমন কোনো হ্যারাসমেন্ট নাই, ঠিক আছে, একেবারে অলোকে। কিন্তু বাংলাদেশের এটা মনে করেন অনেক তো ভিডিও আসছে, দেখছি যে যারা প্রবাসী এদের নিয়ে অনেক হ্যারাসমেন্ট হতে হয়, এদের লাগেজগুলো নিয়ে বিশেষ করে। আবার রিসেন্টলি মোবাইল রেখে দিচ্ছে, অনেক কিছু রেখে দিচ্ছে, বুঝছেন। আসলে এগুলো তো সিঙ্গাপুর এয়ারপোর্টে বা বাইরের এয়ারপোর্টে এরকম কি এমন কোনো হ্যারাসমেন্ট নাই। এখানে আপনি যাবেন, ওই রোলে শুধু লাগেজ ঘুরবে, আপনারটা আপনি বেছে নেবেন, এই। আচ্ছা, এই লাগেজ ব্যবস্থাপনায় আমরা শুনলাম আমাদের দেশে নাকি অনেক সময় লাগে লাগেজ আসতে।
ও দেশে কেমন? না, ওটা আপনার হচ্ছে কিনে আপনার ইয়ে করতে করতে লেগেজগুলা চলে আসে। ওই দেশের ইমিগ্রেশন অফিসার আর আমাদের দেশের ইমিগ্রেশন অফিসার আপনার কাছে বেটার মনে হয় কারা? অবশ্যই অবভিয়াসলি সিঙ্গাপুর। ওদের ওদের যে কালচার, ওদের যে কথাবার্তা, ব্যবহার। বাংলাদেশে একটা প্রশ্ন, একটা যদি কোনো কিছু বুঝতে না পারি, দ্বিতীয়বার যদি জিজ্ঞেস করি, তখন ব্যবহারটা আসলে অন্যরকম হয়ে যায়, করে ফেলে। ঠিক আছে, তবে এই দিক থেকে আসলে খুবই খারাপ লাগে, কারণ আমরা তো দেশের জন্যই তো যাচ্ছি, রেমিটেন্স তো দেশেই পাঠাবো। সেই ক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই একটু নমনীয়তা এবং একটু সম্মান, আমরা আহামরি সম্মান চাই না, একটু বিন্দু মাত্র যদি সম্মান করতো আমাদের, তো আমরা মনে করতাম যে না, আসলেই দেশ উন্নত হচ্ছে। বাইরের দেশগুলোর তো ওরা টাইমের প্রচুর পরিমাণে মূল্য দেয়, ঠিক আছে। ওরা চেষ্টা করে যত শর্ট টাইমই ছেড়ে দেওয়া যায়, ঠিক আছে। ওরা ওরা সময়কে মূল্য দেয় বেশি, আর আমাদের এরা তো অতটা ভাবে না। একজন যে এত দ্রুত ছাড়লি যে আরেকটা কাজ সে করতে পারবে, সেরকম কোনো ইয়েতে মন মানসিকতা নিয়ে এখানে কাজ করে কি সময় লেগেছে? না। আজকে কোনো রকম কোনো ঝামেলা হয়নি কোনো কিছুতেই। আমাদের ইমিগ্রেশনের ব্যবহার ভালো, ওখানেও ভালো। গত ছুটিতে যে আমরা আসছি, ওনারা খুবই আন্তরিক ছিলেন। আচ্ছা, গত ছুটিতে যে এসেছেন আপনার লাগেজ আসতে কি সময় লেগেছে? না না, মোটামুটি যথাসময় পেয়ে গেছি। আগের চেয়ে কি মানে আপনার এই ব্যবস্থা কি ভালো হয়েছে, ব্যবস্থাপনা ভালো হয়েছে ভিতরে? হ্যাঁ, আগের চেয়ে ব্যবস্থা ভালো হয়েছে। এখানে কি মালয়েশিয়া থেকে লাগেজ আসতে দেরি হয়? এই দেশে দেরি হয়, মালয়েশিয়া দেরি হয় না। দেরি হয় না। আচ্ছা, আমাদের দেশে শুনেছি লাগেজ কাটে, মালয়েশিয়া থেকে লাগেজ কাটে? না না, মালয়েশিয়া লাগেজ কাটে না। লাগেজ কাটে না। না, তারা কষ্ট করে বিদেশ যায়, বিদেশ থেকে আসে, তাদের যদি ব্যাগ লাগেজ কাটে নিয়ে যায়, এটা খারাপ জিনিস না। নিজে পায়ের ঘাম সবসময় জন্য ঘাম ঝরা টাকা, এটা যদি মনে করেন পোলাপানের জন্য কিছু আনে, এগুলো রাইখে দেয়, তাহলে কিরকম ভালো লাগে। আপনি কতদিনের জন্য যাচ্ছেন নাকি আবার? আমি 7 বছর 3 মাস থেকে এসেছি। এই ছুটিতে যাচ্ছিলাম 4 মাস 2-3 দিন থাকলাম, এখন যাইতেছি। এখন দেখি 1-1.5 বছর 2 বছর পর আবার আসবো। একবারে চলে আসবেন? না না, একবারে আসবো কেন। আচ্ছা, বাইরে থেকে একবারে চলে আসার পরে আপনার দেশে কি বিনিয়োগ করার ইচ্ছা আছে, ব্যবসা বাণিজ্য? অবশ্যই। প্রতারণা আমরা মেনে নিব না। আমরা আজকে রকেট আস্থা করেছি, আমরা এই আন্দোলনকে আরো বেগবান করব। 17 বছর তো আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলনে আছি, আমরা আরো কঠোর আন্দোলন করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমাদের নগরপিতা আমাদের নগর ভবনের ভিতরে না বসবে, ওই পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের মনে হচ্ছে যে এই দেশের বিরুদ্ধে আবারও এই স্বৈরাচারী ফ্যাসিস্ট দোসররা এখনো এই দেশে রয়ে গেছে, এবং নগর ভবনের ভিতরে এখনো ওই স্বৈরাচারী শেখ হাসিনার লোকজন বসে আছে, যারা কোনো কাজ কাম করছে না, আমাদের হোল্ডিং ট্যাক্স নিচ্ছে, আমরা কোথায় যাচ্ছে আমরা জানি না। আমরা নগর পিতা চাই, আমরা যার কাছে যে আমাদের দুঃখে সুখের এই ঢাকাবাসীর কথা বলতে পারবো। আমাদের নগর পিতা হিসাবে ইশাক ঢাকাইয়া ছেলে, তার বাবা বিগত আমলে মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব, উনি আমাদের জন্য রাস্তাঘাট সবকিছু উন্নতি করেছে। আমরা ওনার যোগ্য পিতার যোগ্য সন্তানকে আবার মেয়র হিসাবে এই আমাদের ঢাকাইয়া শহরে আন্দোলনে আছি এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাওয়ার জন্য আর অপেক্ষা নয়, খুব শীঘ্রই আরও 12টি দেশে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির রবিবার জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আরও 10 থেকে 12টি নতুন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু হবে। যদিও তিনি এখনই সেই দেশগুলোর নাম প্রকাশ করেননি। তিনি আরও জানান, এই কার্যক্রম শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে চিঠি পাঠানো হয়েছে। দূতাবাসের অনুমতি পেলেই তারা কাজ শুরু করে দেবেন। তবে এখনও 31টি দেশ থেকে অনুমতি পাওয়া বাকি। এই দেশগুলোর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে জনবল এবং অফিসের জায়গার সমস্যার কারণে অনুমতি পেতে দেরি হচ্ছে বলেও জানান তিনি। আপনাদের জানিয়ে রাখি, এর মধ্যেই বিশ্বের 9টি দেশের 16টি কেন্দ্রে এনআইডি নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। কোনো দেশে একটি, আবার কোনো দেশে একাধিক নিবন্ধন স্টেশন স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রায় 45,184টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে 28,926 জনের বায়োমেট্রিক ডেটা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।
আসুন এক নজরে দেখে নেই কোন দেশে কতজন প্রবাসী এই সেবা গ্রহণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে 19,197 জন আবেদন করেছেন এবং 9,423 জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। সৌদি আরবে 3,554 জন আবেদন করেছেন, যার মধ্যে 577 জনের ডেটা আপলোড করা হয়েছে। যুক্তরাজ্য 8,529 জন আবেদন করেছেন এবং 3,985 জনের নিবন্ধন শেষ হয়েছে। ইতালিতে 6,372 জন আবেদন করেছেন এবং 2,423 জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুয়েতে 3,782 জন আবেদন করেছেন এবং 1,303 জনের নিবন্ধন হয়েছে। কাতারে 2,802 জন আবেদন করেছেন এবং 1,082 জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ায় 948 জন আবেদন করেছেন এবং 356 জনের ডেটা আপলোড করা হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া ও কানাডায়ও সম্প্রতি এই কার্যক্রম শুরু হয়েছে। করোনা কাল থেকে এই পর্যন্ত শ্রমিকদের কোনো মাসের বেতন 10 তারিখের মধ্যে পরিশোধ করে নাই। তাই আমরা আজ শ্রম মন্ত্রণালয়ে শ্রম উপদেষ্টা শ্রম সচিবের নিকট এই যমুনার শ্রমিকদের বকেয়া পাওনার জন্য একটি স্মারকলিপি পেশ করব। এই স্মারকলিপি পেয়ে আমরা আশা করব এবং প্রত্যাশা করব যে শ্রম উপদেষ্টা শ্রম সচিব মালিককে চাপ দিয়ে দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করবেন। শ্রমিকরা অন্যায় করলে, কাজ বন্ধ করলে, রাস্তায় নামলে শ্রমিকদের নামে হামলা হয়, শ্রমিকদের উপর নির্যাতন হয়। মাসের পর মাস, বছরের পর বছর মালিকরা অনিয়ম করে কারখানা পরিচালনা করে, সেটা কোনো প্রশাসন দেখে না। তাই আমি আজকে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনাদের সামনে আমি পেশ করছি। পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। কর্মস্থলে যোগদানের তারিখ অনুযায়ী বাৎসরিক ছুটির টাকা দিতে হবে। চাকরি হইতে অব্যাহতি দিলে পরবর্তী 30 দিনের মধ্যে তাদের অব্যাহতিজনিত সার্ভিস বেনিফিট, ছুটির টাকা, আইনগত পাওনা পরিশোধ করতে হবে। মাতৃত্বকালীন ছুটির টাকা ছুটিতে যাওয়ার আগে 60 দিনের টাকা এবং সন্তান প্রসব হওয়ার কাগজপত্র জমা দিলে 3 কর্মদিবসের মধ্যেই পরিশোধ করতে হবে। বেআইনিভাবে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না। কোনো শ্রমিককে চাকরিচ্যুত করলে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করতে হবে। কোনো শ্রমিককে কারখানা পরিচালনা করলে অকথ্য ভাষায় গালিগালাজ, গায়ে হাত দেওয়া যাবে না। আজকের আন্দোলনকে, আজকের রাস্তায় নামা কেন্দ্র করে কোনো শ্রমিককে ছাঁটাই, নির্যাতন, মামলা দেওয়া যাবে না। আজকের শ্রমিকদের এই দাবিগুলো নিয়েই আমরা স্মারকলিপি পেশ করব শ্রম সচিবের বরাবর। এখান থেকে আমাদের যেহেতু এই ফ্যাক্টরিতে ইউনিয়ন আছে, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আছে, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এই আমাদের দাবিগুলোর কাগজ স্বাক্ষর করবে। আমরা একটা এখান থেকে মিছিল দিয়ে আমরা মন্ত্রণালয়ের দিকে যাব। আমরা মন্ত্রণালয়ে গিয়ে আমরা স্মারকলিপি পেশ করে আমরা কলকারখানায় যাব। কলকারখানায়ও আমরা এটার কপি পেশ করব। বিজিএমইকে দিব, আমরা থানাকে দিব, আমরা ডিসি অফিসে দিব। আর যেখান থেকে আমরা ইউনিয়নটা রেজিস্ট্রি করছি, আমাদের যে শ্রম ভবন, সেখানে আমরা এই কাগজ দিব। আমরা সেনাবাহিনীকেও একটা কপি এখান থেকে দিব। আমরা মিডিয়ার ভাইদেরকে বলতে চাই যে এই মালিক ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, তাই শ্রমিকরা মালিকের বাসা ঘেরাও করতে পারতেছে না। ক্যান্টনমেন্টে আমরা এতটি শ্রমিক নিয়ে ঢুকতে পারবো না। যদি আমাদের দেয়ালের পিঠ থেকে এই সপ্তাহের মধ্যে যদি আমরা বেতন ভাতা না পাই, তাহলে আমরা মালিকের বাসাও ঘেরাও করতে বাধ্য হব। এটাই আমাদের শেষ ডিসিশন থাকবে। আমরা ক্যান্টনমেন্টেও যাতে বাধ্য হব। সেটা না করে শ্রম সচিব, বিজিএমই, বিকেএমই
এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তারা এই শ্রমিকদের পাওনা নিয়ে মালিকের সাথে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলবে। আমার কথা এখানে শেষ করে আমরা এখন একটি মিছিল নিয়ে আমরা শ্রম মন্ত্রণালয়ের দিকে যাব। যা পাই তাই আমাদেরকে বুঝাই দিবে। আর গত মাসের বেতন, এই মাসের বেতন, সামনে আমাদের ঈদ বোনাস, এগুলো আমাদেরকে কিচ্ছু দেয় নাই। আর ওনারা আমাদের সামনে দেখাও করে না, আসেও নাই পর্যন্ত। তাহলে যে আমাদের কি অবস্থা, কি কোথায় আছি, ওনাদের কোনো এত বছর ধরে কাজ করি, মানুষের একটা সন্তানও যদি পালে তাদের সামনে এসে কথা বলে যে দেখো তুমি কি খাইছো না না খাইছো। আর ওনাদের কাছে আজকে আমরা 8-10 বছর ধরে চাকরি করি, আজ পর্যন্ত আজকে একটা সপ্তাহ ধরে আমরা বসা, আমাদের সামনে কেউ আসে না, কেউ কোনো কথা বলে না। দীর্ঘদিন ধরে আমাদেরকে মালিক অনেক হয়রানি করাইতে আছে, কিন্তু আমরা মালিককে অনেক সময় দিচ্ছি। আজকে আমাদের সুলতানা ম্যাডাম হ্যাঁ আমাদেরকে শান্তি শৃঙ্খলা পাবে আমাদের ঈদ কাটতে দেব, নাহলে কিন্তু আমরা এই ফেসকালা বেতন আজকে যাব না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই যে এই জায়গায় আমি কথা কইতাছি, এই লাগে দেখবেন দুদিন পেটিতে আমার চাকরি তাহে, তাহলে কথায় কথায় মনে হয় PM GM মানে মালিকের যারা আছে ওরা ডাকে নিয়ে নেয়, এই তোমার চাকরি নেই, তুমি কেন এই কথা কইলা। উচিত কথা কইতে গেলে আমরা গলা কাটিয়ে দিব। যাও, কে গলা কাটিয়ে দিবেন? আমরা যে মনে হয় আমাদের চাকরি যাইলে আমার গলা কাটা হইলো না। 9 বছর ধরে চাকরি করি, আমরা ওর কাছে পাওনা দানা নাই। এই 2 মাসের বেতন, এই মাস নিয়ে আমরা এই বেতন দিব না। এই যে একটা ঈদ আইছে, মাইয়া বলার আমরা কাপড় চুপড় কত কিছু দেওয়া লাগে, মাইয়া বলারে দিতে পারি না, নিজেও খাইতে পারি না। হেরা দুধি পেটে না ছাড়া তারা আমরা পাওনা দানা দিয়ে ওরা আপনারা বার করে দেবো, কইবা যাও আমরা পাশে চালাবো। হ্যাঁ এর থেকে দূরে থেকে দেখে চুরি করে চুরি কত পেলে হইব। আমরা না খেয়ে রয়েছি, বাজার নাই, ঘরে ঘাটে কিচ্ছু নাই। আজকে এই রোদে এই রাস্তায় আমরা আসছি কি কারণে? এই একমাত্র মালিকের জন্য। যদি উনি আমাদেরকে পাওনা দানা দিত আমরা এই প্রেস ক্লাব কেউ আসতাম না, কারণ আমরা নর্মাল একটা ফ্যামিলির বাচ্চারা তো আমরা পালন করে খাই। আমরা যদি বেতন না পাই, আমরা 2 মাসের বকেয়া টাকা পাই, টাকাটা কই থেকে দেবো? আমরা কি বাড়িতে আছে যে আমরা বাড়ি থেকে টাকা এনে দেবো? আমরা টাকা ঢুকা সামনে ঈদ আসছে, যে আমাদের মা বাবা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমাদের টাকা ঢুকা দেবো, তারা ঈদ ভালো করে করবো, কুরবানি টাকা দেবো। অনেকে আছে আমার ছেলে টাকা পাঠাইবে, আমি কুরবানি দেবো। অনেকে মা বোন আছে আমার ভালো চালো কাপড় চাপড় কিনে দিবে। অনেক সন্তান আছে যে আমার মা বাবার কাছে টাকা নিয়ে কাপড় চোপড় কিনবো, সুখসারে সবাই মিলে একসাথে ঈদ করবো, কিন্তু আমরা এটা পারতেছি না। চাকরি করলে শ্রম আইন আছে, 1 বছর চাকরি করলে পরবর্তী বছরের মধ্যে প্রতি বছরের জন্য 18 দিনের ছুটির টাকা প্রদান করবে অথবা ছুটি প্রদান করবে। এই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটিও দিচ্ছে না এবং ছুটির পরিবর্তে যে একটা সুবিধা আছে সেই সুবিধাও দিচ্ছে না। এই শ্রমিকরা দীর্ঘদিন তারা নিপীড়ন নির্যাতনের শিকার, তাই আজকের বাধ্য হয়ে তারা আজকের এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন। মালিক পক্ষ এখন পর্যন্ত তাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা আলোচনার বা কোনো তাদের বেতন ভাতা পরিশোধের সংক্রান্ত কোনো কথাই বলে নাই। তারা আমার সাথে দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরি নিয়ে আমার সাথে লড়াই করছে, কিন্তু কোনোভাবেই আমি মালিককে কথা আনতে পারি না। শেষ লাস্টে একটা ইমেল মালিক এখন বলে রয়েছে আমার এতগুলো শ্রমিকের বকেয়া 2 মাসের বেতন ভাতা এখনও পরিশোধ না করে। সামনে একটা ঈদ বোনাস, আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমাদের নোটিশ মাধ্যমে আমাদের কিছু জানানো হয় নাই। হঠাৎ করে উনি বলে ফ্যাক্টরি চালাইতে পারবে না। আমার দাবি হলো শ্রম আইন অনুযায়ী যে পাওনা দিয়ে আছে সকল পাওনা দিয়ে যেন আমাদের মালিক কাছ থেকে সরকার হোক মালিক হোক যেই হোক ওগুলো বুঝে আমাদের দ্রুত তাড়াতাড়ি পরিশোধ করে দিতে পারে। এটা আমার ওদের সরকারের কাছ থেকেও দাবি, আমার প্রশাসনের কাছেও দাবি, কল কারখানা জেনে যা আছে সবার কাছে আমার এটা দাবি যে আমার শ্রমিক যেন কান্না করে বাড়ি না ফিরতে হয়, হাসি মুখে বাড়ি ফিরতে হয়। সামনে ঈদ, এখনো 2 মাসের রুম ভাড়া দিতে পারে না। এই মুহূর্তে শ্রমিক কোথায় যাবে, কোথায় দাঁড়াবে, তাদের অস্তিত্ব কি থাকবে? তারা এই যে 2 মাস বাকি আইন খাওয়া হয়েছে সেগুলো এখনো পরিশোধ করতে পারতেছে না। গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতেছে, বাড়িতে তালা দিয়ে দিচ্ছে। এখন ওদের করণীয় ওদের রাজপথে নামা ছাড়ার কোনো কিছু না। আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না, আমরা রাজপথে থাকবো। আমরা এখান থেকে আমরা শ্রম ভবন ঘেরাও করব, এটাই আমাদের দাবি। আমাদের দাবি না পাওয়া পর্যন্ত আমরা শ্রম ভবন ত্যাগ করব।
ঢাকা শহরের 7টি সরকারি কলেজের প্রায় 2 লাখ শিক্ষার্থী এবং 1000-এর বেশি শিক্ষকের জন্য এক গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বহু প্রতীক্ষার পর এই কলেজগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সরকার একটি নতুন পদক্ষেপ নিয়েছে। কি সেই পদক্ষেপ, চলুন জেনে নেওয়া যাক। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজের জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো তৈরি করা হচ্ছে। আর এই অন্তর্বর্তী ব্যবস্থায় প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক AKM ইলিয়াস। শুধু তাই নয়, চুক্তিভিত্তিক নিয়োগে তিনি প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ দুটো দায়িত্বই সামলাবেন। এই নতুন প্রশাসনের প্রধান কার্যালয় হবে ঢাকা কলেজ ক্যাম্পাসেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, UGC ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসক নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই, সম্ভবত আজ বা কালকের মধ্যেই আসতে পারে। সাধারণত এই ধরনের চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আপনারা জানেন, এই 7টি কলেজ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এরপর 2017 সালের 17 ফেব্রুয়ারি এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্তির পর থেকেই শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষা না হওয়া এবং ফল প্রকাশে বিলম্ব সহ নানা সমস্যায় জর্জরিত ছিলেন। এই সমস্যাগুলো ক্রমশ বাড়তে থাকায় শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হন। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই 7টি কলেজকে তাদের থেকে আলাদা করার ঘোষণা দেয়। সরকার ইতিমধ্যে এই কলেজগুলোর জন্য একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, যার নাম হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি একটি বিশেষ মডেলে চলবে, যেখানে 40% ক্লাস অনলাইনে এবং 60% সরাসরি ক্যাম্পাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, প্রতিটি কলেজে সব বিষয়ের ক্লাস না রেখে অনুষদ ভিত্তিক শ্রেণী কার্যক্রম চালুর চিন্তাও রয়েছে। তিতুমির কলেজে শুধু ব্যবসায় শিক্ষা অনুষদের ক্লাস হতে পারে, আর অন্যান্য কলেজে অন্যান্য অনুষদের ক্লাস নেওয়া হতে পারে। তবে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা একটি দীর্ঘ প্রক্রিয়া। এর জন্য আইন তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষক নিয়োগ সহ অনেক ধাপ পেরোতে হবে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত 7টি কলেজকে একটি অস্থায়ী কাঠামোর অধীনে চালানোর জন্যই প্রশাসক নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়েছে। UGC সূত্র আরও জানিয়েছে, এই কাঠামোয় 7 কলেজের যে কোনো একজন অধ্যক্ষ প্রশাসকের দায়িত্বে থাকবেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ভর্তি ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং হিসাব শাখার প্রতিনিধিরাও এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবেন। এর 1 নাম্বার স্থানে আছে সিঙ্গাপুর এয়ারপোর্ট। আচ্ছা, আপনার এই লাগেজ আনতে গিয়ে মানে কত সময় ব্যয় করতে হয়েছে? সিঙ্গাপুরে না বাংলাদেশে? বাংলাদেশে মেবি 20 মিনিট। 20 মিনিট। আর সিঙ্গাপুরে কোনো সময় লাগে না, এট এ টাইম। সাথে সাথে সিঙ্গাপুর এয়ারপোর্ট ব্যবস্থা আর বাংলাদেশ এয়ারপোর্ট ব্যবস্থা আকাশ আর জমিন তফাৎ। আচ্ছা, আমরা শুনেছি এয়ারপোর্টের ভিতরে নাকি জিনিসপাতির দাম অনেক বেশি নেয়, এটা কি সত্য? কোন জায়গায়? এই বাংলাদেশ এয়ারপোর্ট। বাংলাদেশ এয়ারপোর্টে অনেক বেশি নেয়, তুলনামূলক অনেক বেশি। আচ্ছা, আপনি তো একজন প্রবাসী, তাই না? আপনি রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন। আচ্ছা, এই এয়ারপোর্টে যখন আসেন, মানে আজকে যে এলেন, আসার পরে ইমিগ্রেশন অফিসারের ব্যবহার কেমন ছিল? আজকে অনেকটাই ভালো, ইতিপূর্বের থেকে অনেকটাই ভালো। সার্ভিসটাও অনেকটাই তুলনামূলক ভালো আগের থেকে। আমি 2013 থেকে ট্রাভেল করতেছি, তুলনামূলকভাবে এইবার ভালো। এবার একটু ভালো, মানে কোনো সময় লাগেনি না এইবার কোনো। অনেকে বলে যে অনাকাঙ্ক্ষিত প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনাকাঙ্ক্ষিত প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতো, ইতিপূর্বে হওয়া লাগতো, বাট আজকে ওই রকম কোনো কিছু দেখলাম না। যাত্রীদের কেমন ব্যবস্থা ছিল ভিতরে? আজকে ভালো, মোটামুটি তেমন কোনো হয়রানিমূলক কোনো কিছু পাইনি। ইমিগ্রেশন অফিসার না, কোনো সমস্যা হয়নি, সরাসরি চলে আসছি। আচ্ছা, সিঙ্গাপুর এয়ারপোর্ট আর বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে যদি আপনি তুলনা করেন, আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? সিঙ্গাপুর তো এগিয়ে, এটা তো সবাই জানে। আচ্ছা, যাত্রী সেবা উন্নত করার জন্য আপনারা যারা প্রবাসী আছেন, তাদের আবেদনটি কি, মানে কি করা যেতে পারে? আমাদের আবেদনটা তো আমরা যাতে সুন্দরভাবে এখানে যত সম্ভব সম্মান পাই এবং সুন্দরভাবে আসতে পারি, আমাদের কোনো হয়রানিমূলক কোনো সমস্যা না হয়, এটাই আমাদের চাওয়া পাওয়া। মানে আপনারা সম্মানটুকু আশা করেন? আমরা সম্মান আশা করি, আমাদের কোনো হয়রানি না হয়। ভাইয়া, কোন দেশ থেকে আসলেন? সিঙ্গাপুর থেকে। আচ্ছা, বাংলাদেশের এয়ারপোর্ট আর সিঙ্গাপুরের এয়ারপোর্ট যদি আপনি তুলনা করেন, তাহলে আপনার কাছে কোনটা বেটার মনে হয় এবং 100-তে কত দিবেন? 100-তে 100ই সিঙ্গাপুর ওকে, বাংলাদেশের 60%। বাংলাদেশ 60 হবে না, 50-এর নিচে। আচ্ছা, এই লাগেজ আনতে গিয়ে আপনাকে কত সময় ব্যয় করতে হয়েছে? 40 মিনিট প্লাস। 40 মিনিট প্লাস। আর সিঙ্গাপুর হলে এটা কত সময় লাগতো? হয়তো 15-20 মিনিট। 15 থেকে 20 মিনিট।
আচ্ছা, ইমিগ্রেশন অফিসারদের ব্যবহার আচার আচরণ আপনার কাছে কেমন মনে হয় ও দেশের তুলনায় এদেশে? এদেশের অনেক খারাপ। অনেক খারাপ? হ্যাঁ, মানে কিরকম অনেক হয়রানির কথা শিকার বলে হতে হয়? আর কি, কথাবার্তা কম বলে, শুধু মানে মেজাজ দেখায় আর কি। মেজাজ দেখায়, মানে নিজেদেরকে রাজা মনে করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর একটা অভিযোগ আমরা শুনছি, এয়ারপোর্টের ভিতরে নাকি জিনিসপাতির দাম অনেক বেশি, একটা ফটোকপি করাতে গেলেও নাকি 30 টাকা লাগে আর কি। হ্যাঁ, সবকিছুর দাম বেশি। সবকিছুর দাম বেশি অন্য অন্য দেশের এয়ারপোর্টের তুলনায়। এখানকার বাংলাদেশের এয়ারপোর্টের সবকিছুর দাম বেশি। প্রবাসীদের সাথে কি মনে হয় ভিতরে ভালো ব্যবহার করা হয়? এখন আমরা তো আগের থেকে একটু বেটার শুনতেছি, এখন বাদ বাকি তো জানি না। আগের থেকে আমরা আগে যা শুনছিলাম, এখন তো অনেকের যে ভিডিওগুলো বা দেখি নিউজে, তা একটু বেটার দেখি আর কি আগের চেয়ে। এখন বর্তমানে তো জানি না। একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, প্রবাসীদের এই লাকিজগুলো এইভাবে পলিথিন দিয়ে মোড়ানো থাকে, এর কারণটা কি? আমাদের ওখান থেকেই র্যাপিং করে দেয় যেন কেউ এটা না খুলতে পারে। আচ্ছা, মানে ইদানিং কি মানে খোলাখুলি হচ্ছে এরকম যে এয়ারপোর্টে ব্যাগ কাটতেছে? না, এরকম দেখিনি। আচ্ছা, আজকে যাত্রী সেবা কেমন পেলেন ভিতরের ইমিগ্রেশনের? খুব ভালো, সার্ভিস খুব ভালো পেয়েছি। আগের চেয়ে ভালো পেয়েছেন? জি। আচ্ছা, আগে তো শুনেছি যে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো অনেকক্ষণ, তারপরে অনেক হয়রানির শিকার হতো, এখন কি এটা হচ্ছে? না, এখন কোনো হয়রানি নেই, আসলাম সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। ঐতিহ্যবাহী ইসলামী সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের 706তম বার্ষিক ওরস শরীফ এবার পালিত হচ্ছে এক ভিন্ন আবহে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই পরিবর্তন। সাধারণত হিজরি সনের জিলকদ মাসের 19 ও 20 তারিখে এই ওরস অনুষ্ঠিত হয়। চিরায়ত প্রথা অনুযায়ী ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে মাজারে গিলাফ চড়ানোর মাধ্যমে। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। মাজার কর্তৃপক্ষ ছাড়া অন্য কাউকে সরাসরি মাজারে গিলাফ ছড়ানোর সুযোগ দেওয়া হয়নি। যদিও ভক্তরা আগের মতোই আনন্দ ও উৎসবের সাথে গিলাফ নিয়ে মাজারে প্রবেশ করছেন। অন্যান্য বছরগুলোতে ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণ দিন-রাত ভক্তদের পদচারণায় মুখরিত থাকত। শামিয়ানা টানিয়ে চলত ভক্তিমূলক গানের আসর, কিন্তু এবারের আয়োজনে সেই চেনা ছবি অনেকটাই অনুপস্থিত। গান বাজনার পাশাপাশি আরও বেশ কিছু প্রচলিত উদযাপনও এবার রহিত করা হয়েছে। ওরসকে সামনে রেখে ভক্ত ও আশেকানরা শনিবার থেকেই এই মহান দরবেশের মাজার প্রাঙ্গণে আসা শুরু করেন। গতকাল রোববার বিকেলে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ মাজারে এসে জড়ো হয়েছেন। মাজার এলাকা পরিণত হয়েছে এক বিশাল মিলন মেলায়। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ওরসে মিলাদ মাহফিল, জিকির আসকার এবং খতমে কোরআনের আয়োজন ছিল গতকাল গভীর রাত পর্যন্ত। আজ সোমবার ভোর রাতে আখিরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে এই 2 দিন ব্যাপী ওরসের সমাপ্তি হবে। এদিকে ওরস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রতিটি প্রবেশ পথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি করছেন। এছাড়াও মাজার কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। জুলাই হত্যাকারীর মদতদাতা রাষ্ট্রপতি চুপ্পুকে আমরা মহামান্য বলে সম্বোধন করতে হয়। এখনো আমরা কোন সংবিধান, যে মুজিববাদী সংবিধানের নিচে দাঁড়িয়ে আমরা একটা সন্ত্রাসীকে মহামান্য বলে এখনো সম্বোধন করে আসছি। জুলাই গণহত্যায় যে নির্দেশ দিয়েছে তাকেই আমরা এখনো মহামান্য বলি। আমাদের মহামান্য যদি হতে হয় তাহলে ডক্টর ইউনূস মহামান্য, আমাদের মহামান্যকে হতে হয় তাহলে শহীদ আবু সাইদ মহামান্য। এরকম সন্ত্রাসীদের মদতদাতা কেউ মহামান্য হতে পারে না। সে একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা, যে শেখ হাসিনার পায়ের নিচে বেহেশত দাবি করে। এমন একজন নেতা, সে এখনও বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে। আমরা তার পদত্যাগ চাই। আমরা চ্যান্সেলর পদে আর চুপ্পুরে দেখতে চাই না। অতি দ্রুত চুপ্পুকে অপসারণ করে আমাদের নতুন চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। জুলাই পর্যন্ত আসতে আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে। 36শে জুলাই সংগঠিত হতে হাজার মানুষের গুম, হাজার মানুষের রক্ত এখানে ঢেলে দিতে হয়েছে। চলার স্বাধীনতা, গণমাধ্যম স্বাধীনতার জন্যই কিন্তু এই 36শে জুলাই সংগঠিত হয়। চুপ্পুকে অতি বিলম্বে তার পদ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করতে হবে, অথবা আমাদের জুলাই যারা সম্মুখ সারির যোদ্ধা আছি, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে নতুন সংবিধান চাচ্ছেন, একই মুখে এনসিপি কিভাবে
দ্বিচারিত্রা করে জাতির কাছে আজ সেটা প্রশ্নবিদ্ধ। আমরা জানি এই এনসিপি নাগরিক কমিটি, নাগরিক পার্টি গঠিত হয়েছে জুলাইয়ের ভাষার জন্য, জুলাইকে রক্ষা করার জন্য। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদের নিয়ে তারা এই পার্টি গঠন করেছিল, যাদের প্রতি যারা জুলাই আন্দোলনকারী ছিল অগাধ বিশ্বাস, অগাধ আস্থা, আমরা ভরসার জায়গা তাদের উপর রেখেছিলাম। কিন্তু আজ দেখি আমাদের ভরসায় তারা পানি ঢেলে দিল। 2024 সাল পর্যন্ত যেইভাবে গুম, খুন, জুলুম, নির্যাতন করে বাংলার মানুষকে সন্ত্রস্ত করে রেখেছিল, সেই ভয়াবহ দৃশ্য আবার তারা তৈরি করবে। ক্যাম্পাসগুলোতে তারা আবার ভয়ের রাজনীতি শুরু করবে। ছাত্রলীগ দিয়ে তারা গেস্ট রুম তৈরি করবে। হলগুলোতে স্বাধীনভাবে ছেলেপেলেরা থাকতে পারছে, কিন্তু ছাত্রলীগ থাকা অবস্থায় এই স্বাধীনতা ছিল না। তাই আমরা মনে করি জুলাই হত্যাকারীদের কোনো অবস্থায় বাংলার মাটিতে পুনর্বাসন করা যাবে না। বাংলাদেশের আওয়ামী লীগ পুনর্বাসনের কেন্দ্রবিন্দুই হচ্ছে সে এই চুপ্প এবং ফ্যাসিবাদের যত আমলা আছে, আমলাদেরকেও এখান থেকে অতি বিলম্বে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে সরাতে হবে এবং বিপ্লব যারা ধারণ করে তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করে বিপ্লবী সরকার উপহার দিতে হবে। ভাই আমার চোখও কোনো পানি, আমি কাঁদতে কাঁদতে আমার চোখ আটা হয়েছে, না আমার বাজা মোড়া সব প্রশাসনের কাছে আর আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমার আর বলার কিছু নাই। আপনারা দয়া করে এই জিনিসটা যাতে আমি সুষ্ঠু বিচার পাই, এই আর সর্বোচ্চ দাবি আপনার কাছে, আর কিছু আমার বলার নাই। আপনারা দয়া করে যাতে আমি এই বিচারটা দেখে যাতে করতে পারি, আর কিছু আমার চাওয়া নেই। নাজমুল আর বিএনপিদের মারছে, যারা নিহত হয়েছে তারা বিএনপি ছিল। এখনো আমরা থাকতে পারি না বাড়িতে আওয়ামী লীগের নির্যাতিতের কারণে। আমরা মা বোন সব আমরা বাড়ি ছাড়া, এখনো কেউ আমরা বাড়িতে হুমকি দেয়, খালি আমাদের হুমকি দেয়, আমরা কেউ বাড়িতে থাকতে পারি না। কোনো পুরুষ বাড়িতে নেই, শুধু মহিলারাও থাকতে পারি না এখন আমরা। 3বার বাড়িতে মারছে, অলরেডি কালকেও মারছে। যে সাক্ষী দিতে যাবে হ্যাঁ মারে, যে হুকুমের আসামি তারে মারে। মামলা এখন ওরা কি করে বন্ধ করে রাখে আমরা জানি না, এদের কোনো বিচার পাইতেছি না আমরা। আমাদের ওরা মামলা বন্ধ করে রাখে। মামলা কেন এই নাজমুলের কোনো বিচার হয় না। আপনারা কি করে ইউনুস স্যারের কাছে আমাদের আবেদন। বলতেছে একটা মাছা বান্ধা ছিল, তা বৈশাখ কথাবার্তি বলতেছে, বলার পরে এই মাঝে দেখা যায় কি ওরা এই নাজমুল গ্রুপ, নাজমুলে সব লোক সংখ্যা নিয়ে পড়ায় 2 থেকে 100 টাকা অনেক ওই লোক সংখ্যা হইব নিয়ে ওরা আমাকে গেরাও দিয়া লাইছে কি লেগে এই পুরা আমাকে গেরাও দিয়া লাইছে। গেরাও দেওয়ার পরে আমার ভাই বড় ভাই যে মেম্বার সে বলতেছে কি কি হয়েছে, এই নাজমুল কি হয়েছে? পরে কয় তারা মারিলাম। কি লেগে মারে নেবে, আমি তো কিছু করি নাই। ও হ্যাঁ তারা মারিলাম। এর মধ্যে আমাকে পুরা গেরাও দিয়া মনে করেন আমার ভাইকে এ গুলি করা হইলো। তারপর এরকম করে গুলি করছে, পুরা শরীরটা এলাতাবারে গুলি করছে। দেখলে পরে কইতে পারবে কি করে একটা জায়গা আমার ভাইয়ের কোন নাই কা এই জায়গা চলে নাকি, এরকম করে আমার ভাই এলাতের বেড়ে করে গুলি করছে। ওই ফার্স্টটা 2টা আমার 2 ভাই নিয়ে গেছে গা, মাইরা আর হয়ে গেছে গা। আর 3 ভাইয়ের মনে করেন এই টলার ধরে নিয়ে যেত গা আমার মায়। তারপরে আমার মায় অনেক কষ্ট করে, আমার মায় এখন পাগল, আমার মায় পাগল হয়ে গেছে, কথা বলতে পারে না। আমার মায় কি আপনি ছেলে লাগেন, আপনারা কি বলবো, আমার মায়ও জানে না, বুঝছেন। আমার মায় এই মেম্বারের টলার রাখছে। এরপরে ওরা 2 ভাই নিছে গা, নিয়ে পিস করে টুকরা করে নদীর মধ্যে বাসা দিছে। এই নাজমুলে পিস করে বাসা দিছে। এই সরকার, এই আওয়ামী লীগ সরকার থাকতে আমার ভাইগো মারছে, সরকার ছিল সৈরা স্যার থাকতে আমার ভাইগো এরকম এলাতে বাড়ি করে গুলি করে মারছে। তো পূর্বে কোনো শত্রুতা যান নাই। আমার ভাইয়া আওয়ামী লীগে আমার ভাই পাস করছে, অনেক বিপুল ভোটে পাস করছে, বুঝছেন। আমার ভাইয়া 6 দিন বাদে আমার ভাইয়া চেয়ারে বসবো, মানে চেয়ারটার মধ্যে আমরা কি লেগে এত ভোটে পাস করলাম কি লেগে, এই জন্য আমার ভাইয়ের হ্যাঁ বিএমপি আমার ভাইয়ের আমাকে ভাইয়ার জামে আমার ভাইরা বিএমপি রাখছিল। এরপরে এরকম করে আমার ভাই কেন মারলো, এরপরে এই সরকার অনেক আওয়ামী লীগ সরকার গেল গা, এখন বিএমপি সরকার আছে। আমাকে মামলা দ্রুত টার্মিনাল
ভালো আছে তাই কেন অন পর্যন্ত 9 বছর হয়ে গেছে কেন আমাকে বিচার অন্তলিম ফাইদাইছি না এরপরে লোক আছে না হেরা টাকা খায়া খায়া থামাতো এখনো আমাকে মামলার বিচার নামাইতে পারতেছি না যারা সাক্ষী দিব তাকে কি করে প্রতি মুহূর্তে হুমকি দেয় প্রতি মুহূর্তে হুমকি দেবে আর এখন ওরা কি করতেছে এই যে আমার ভাই বাতিল ঠিক আছে আমার ভাইয়ের প্রতি আমার ভাইয়ের এলাকায় থাকতে দেয় না আমাকে কইতেছে মিলা যেতে আমাকে প্রতি মুহূর্তে আমাকে মারধর করতেছে আমাকে এলাকায় থাকতে দিতেছে না আর আমাকে যারা সাক্ষী অলরেডি অনেক সাক্ষী হয়ে গেছে অল্প কয়েকজন সাক্ষী আছে সেই সাক্ষী ওরা দিতেছে না ওরা মারধর কইরা এলাকাতে খাতা দেবো তোরা যদি সাক্ষী দিতে যাস তখন মারমু হেরম করবো তো ডরে বয়ে সাক্ষী দিতেছে না এরপরে মনে করে যে আমার ভাইয়েরা এলাকার বাইরে আমার ভাইকে মারে কেন এটার কি আমরা বিচার পাবো না এই সরকার আছে অনেকে আমরা বিচার পাবো না হ্যাঁ কি আমাকে দোষ ছিল কোন আচ্ছা, সিঙ্গাপুর যে একটা এয়ারপোর্ট আছে, সিঙ্গাপুর থেকে আপনি এসেছেন, সিঙ্গাপুর এয়ারপোর্টের ব্যবস্থাপনা কেমন আর আমাদের দেশের এয়ারপোর্টের ব্যবস্থাপনা কেমন, কোনটা বেটার মনে হয় আপনার কাছে? আমার সিঙ্গাপুর সবচেয়ে বেটার, তারা খুবই সব কিছু ভালোভাবে পরিদর্শন করে, এয়ারপোর্টটা অনেক সুন্দর। বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের মতো, তাদের মতো, কিন্তু সিঙ্গাপুরের মতো সেম না, সিঙ্গাপুর একটু উন্নত তাদের থেকে, বাংলাদেশের চাইতে। আচ্ছা, আপনি দুইটাকে যদি একসাথে নাম্বার দিতে যাই তো কত দিবেন আপনি? ওইটাকে কত দিবেন আর বাংলাদেশ এয়ারপোর্টকে কত দিবেন? উন্নত দিক দিয়ে ধরেন যাত্রী সেবা, উন্নত সব দিক মিলিয়ে জিলিয়ে, মানে সিঙ্গাপুর এয়ারপোর্টকে আপনি কত দিবেন আর বাংলাদেশ এয়ারপোর্টকে কত দিবেন? সিঙ্গাপুরে আমি 100% দিতে পারি না, 95% বাংলাদেশ, 100% সিঙ্গাপুর। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন ভাইয়া? যেতেছি ইনশাল্লাহ রোমানিয়া। রোমানিয়া যাচ্ছেন। আচ্ছা, এই রোমানিয়া যেতে গেলে মানে কত টাকা খরচ? 12-13, আবার অনেকে 15 লাগে। 15 লাগে। জি। এটা সরাসরি যাচ্ছেন? সরাসরি, একদম সরাসরিও না, একটা পুরা বর্ডার ক্রস করতে হবে। আচ্ছা, বর্ডার দিল্লিতে ফ্লাইট দিব, এখান দিল্লিতে ফ্লাইট। আচ্ছা, দিল্লি থেকে যাওয়া লাগবে। জি। আপনি কি এর আগে কখনো বিদেশ ছিলেন? জি। কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরব। আচ্ছা, সৌদি আরবের এয়ারপোর্টের যে ব্যবস্থাপনা, জি, বা ইমিগ্রেশনের যারা অফিসার আছে, জি, তাদের সাথে বাংলাদেশের অফিসারদের যদি তুলনা করেন, আপনার কাছে বেটার মনে হয় কোনটা? সৌদি আরবেরটাই। সৌদি আরবেরটা আপনার কাছে বেটার মনে হয়? জি। আচ্ছা, ওদের সেবাটা কি বেশি ভালো? বেশি ভালো সব দিক দিয়ে। আচ্ছা, সৌদি আরবের এয়ারপোর্টের ব্যবস্থাপনা কেমন আর আমাদের দেশের এয়ারপোর্টের ব্যবস্থাপনা কেমন? আমাদের দেশের ব্যবস্থাপনা একদম জঘন্য বললে চলে। কারণ আমাদের সৌদি আরবের যে সৌদি আরব, দুবাই, ওই জায়গায় আমাদের মনে হয় যে ওরা সব কিছু করে, আর আমাদের এখানে মনে হয় না যে আমরা প্রবাসী। কি মনে করে আপনাদেরকে? কামলা মনে করে। কামলা মনে করে। জি। আর ইমিগ্রেশন অফিসার ওরা নিজেদেরকে কি মনে করে? অফিসার মানে ওরাই সব। ওরাই সব। আচ্ছা, আমি শুনলাম ভিতরে নাকি এই খাবার দাবার থেকে শুরু করে ফটোকপি বা অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস আছে, এগুলো নাকি অনেক দাম। জি, ওইগুলো অনেক দাম। অনেক দাম। জি। ঘটনা সত্য। যেমন 10 টাকা চিপস আপনি 50 টাকা কিনে খেতে হবে। আচ্ছা আচ্ছা। আর পানি? পানি একই দাম। অন্যান্য এয়ারপোর্টে যা নামিলা মনে হয় যে ওরা সোনার হরিণ ধরে পাইল, আমাদের কিচ্ছু করতে হয় না। আচ্ছা। সব ওরাই রেডিমেড, সব সাজায় গুছায় সব ওকে করে দিতেছে। আর আমাদের দেশের অফিসারদের ব্যবহার কেমন? ভিতরের যারা লোকজন আছে মানুষই মনে করে না, আমরা তো প্রবাসী, আমাদের রেমিডিয়ার যুদ্ধ মনেই করে না, ওদের মনে ওরা হয়ে থাকে। ওরা ওদেরকে নিজেদেরকে রাজা মনে করে আর আপনাদেরকে প্রজা মনে করে। মানে ওই ন্যূনতম সম্মানটুকু আপনারা পান না। পাওয়া হয় না। আপনি কোন দেশে যাচ্ছেন? সাইপ্রাস। সাইপ্রাস। আমি তো আসলে মানে সাইপ্রাসের মানে নিকোসিয়া কলেজে মানে অ্যাডমিশন নিতেছি। মানে ওইখানের সাথে তো বাংলাদেশের তুলনা করাই যায় না। আর আপনার বাংলাদেশে যে অফিসারগুলো আছে, ইমিগ্রেশনের অফিসারগুলো, হ্যাঁ, এগুলা তো আমাদেরকে মানুষই মনে করে না। মানে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে একটু সামান্য, এর চাইতে বেশি কিছু হয় নাই। আচ্ছা, এই ভিতরে ইমিগ্রেশন অফিসাররা নাকি অনেক হয়রানি করে, এটা কি সত্য? জি জি জি, মানে আর মানুষকে মানুষই মনে করে না। মানে আপনি মনে করেন যে আপনি কোনো যাবতীয় জিনিসপত্র নিয়ে যাবেন, হ্যাঁ, এগুলো আটকায় ই করবো, হ্যান করবো, ত্যান করবো, মানে কত রকমের ঝামেলা করবো। আচ্ছা, এই যে পরিবার ছেড়ে চলে যাচ্ছেন, কেমন লাগতেছে? অনুভূতিটা কেমন? কোন দেশে যাচ্ছেন ভাইয়া? সৌদি আরব।
কোম্পানি। সিঙ্গাপুরে মানে বেতন কেমন? সিঙ্গাপুরে 80-85 প্রথম টাইমে, তারপরে যত স্কেল বাড়াতে পারবো তত মানে বেতন অবৈধভাবে বাড়বে। যাওয়ার চেয়ে বৈধভাবে যাওয়াই ভালো। বৈধভাবে যাওয়াই ভালো। আচ্ছা, পরিবার পরিজন যে ছেড়ে চলে যাচ্ছেন, কেমন লাগতেছে, অনুভূতি কেমন? একটু তো দুঃখ লাগছে, তারপরেও দুঃখটা মেনে নিতে হবে। নিজে কিছু করতে হলে দুঃখটা মেনে নিতে হবে। দিন থাকার ইচ্ছা আছে? 4 বছর থাকার ইচ্ছা আছে, পরে যদি আবার কোনোদিন যাওয়ার ইচ্ছা হয় তাহলে আবার যাব। এক প্রকার কষ্ট লাগছে, কিন্তু এক প্রকার আনন্দ লাগছে। অনেক প্রতীক্ষার পরে এই বিদেশটা যেতে পারছে। 1.5 বছর ধরে মানে সেন্টারে আজ হবে কাল হবে পরীক্ষা হবে হবে করে 1.5 বছর ধরে অপেক্ষায় ছিলাম যে আজকে যাইতে পারছে। খুবই আনন্দ লাগতেছে, খুবই, যে একটা ওর কর্ম হইতেছে এবং নিজে ইনকাম করবে, খরচ করবে, এটার প্রতি একটা আনন্দ আমার খুবই ভালো লাগতেছে। আচ্ছা, কোন দেশে যাচ্ছেন? সৌদি আরব। সৌদি আরব যাচ্ছে, মানে কত টাকা লেগেছে? 6 লাখ টাকার মতো। 6 লাখ টাকার মতো লেগেছে। আচ্ছা, পরিবার ছেড়ে যে চলে যাচ্ছেন, খারাপ লাগতেছে না? অবশ্যই, যেটা বলার মতো না। এখন কি করার, পরিস্থিতির শিকার, ছেলে মানুষ তো বুঝতে হইব। কতদিন থাকবেন ইচ্ছা আছে, মানে ভিসা কত দিনের? ভিসা হচ্ছে 10 বছরের, 5-6 বছর থাকবো আগে ফার্স্ট, তারপরে দেশে আসার চিন্তা ভাবনা আচ্ছা, আছে। দেশে এসে কি করবেন, মানে ভালো কোনো প্ল্যান আছে? দেশে এসে মনে করেন কি কোনো একটা বিজনেস করব, জি, আর জায়গা জমিন কিনবো, আর হচ্ছে একটা বাড়ি করব, স্বপ্নের বাড়ি। এটাই স্বপ্ন। এয়ারপোর্ট আগে দিতে কে কে আসছে? এই যে আমার মামতো ভাই, আমার বন্ধু, খুব কাছের বন্ধুরা আসছে, আর হচ্ছে ওই একটা আছে বন্ধু, ওরা আসছে। কোথায় বাড়ি, কোথায় আপনাদের বাড়ি? নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী, লক্ষ্মীপুর হাজিরা। আচ্ছা, বন্ধু তো চলে যাচ্ছে, এখন মানে কেমন লাগতেছে? বন্ধু তো চলে যেতেছে, এখন বিদায় বেলা যাওয়ার কিছু নাই। হ্যাঁ, কষ্ট তো ঠিক আছে, তারপরেও যাইতে হইব ভাই, করার কিছু নাই। ফ্যামিলির দিক দিয়ে যাইতে হইব। বাংলাদেশে কি মানে কর্মের ব্যবস্থা নেই সেজন্য? না, অবশ্যই আছে, বাংলাদেশে কর্ম ব্যবস্থা আছে, তবে এই কর্ম দিয়ে জীবন চলবো না ভাই। পুলিশ বাঁচতে হলে কিছু করতে হবে, ঠিক আছে, তা বাইরে এসে যাইতে হবে, বাংলাদেশে কিছু হইব না ভাই। খারাপ লাগতেছে? অনেক কষ্ট হচ্ছে, একসাথে চলাফেরা করছি, চলে যাইতেছে। তো দোয়া করি তারপর জীবন সুখের হোক এবং সফলতা নিয়ে ফিরে আসুক। আপনার কি বাইরে যাওয়ার ইচ্ছা আছে? জি জি, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে। কোন দেশে যাবেন? ওই যাক, তারপরে যে জায়গায় বাউ হয় ওই জায়গায়, ওই দেশে যাবো। গাড়ি চালাই আজকে প্রায় 30 বছর যাবত এয়ারপোর্টে গাড়ি চালাই। আমাদের কোনো বেতন বোনাস কোনো কিছু নাই ভাই। টিপ মারলে টাকা, না মারলে না টাকা। সরকার পতন হওয়ার পরে গাড়িতে কোনো টিপ হইতেছে না, আমরা চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। আজকে আমাদের এই পরিস্থিতি, এটা তো আমাদেরকে দেখার মতো কেউ নাই তো ভাই। আমরা কোনো কিছু, কেউ আমাদেরকে 10টা টাকা দেয় না, সাইদা আমাদেরকে কেউ 10 টাকা দেয় না ভাই। আমরা এয়ারপোর্ট চাকরি করি, কত নিরাপত্তার স্বার্থে আমরা এই বিদেশি প্যাসেঞ্জারগুলা বহির্বিশ্বের থেকে আসে, আজকে 35 বছর এই তাদেরকে বাড়িতে বাড়িতে নিয়ে পৌঁছাই দিই। আমাদের কত বড় রিক্সা থাকি, রাস্তাঘাটের এই ছিনতাই, ডাকাতি, চুরি, আমাদের ড্রাইভার কয়েকজন মারা গেছে, কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কত ঝামেলায় যে আমরা পড়ি। আমাদেরকে দেখার মতো কেউ নেই। যে গাড়ির যে মালিক, সেও তো আমাদেরকে বেতন দেয় না, কোনো বোনাস দেয় না, কোনো ওভারটাইম দেয় না, টিপ মারলে টাকা, না মারলে না টাকা। আমরা এই পরিস্থিতিতে এই এয়ারপোর্টে আসি ভাই, কি বলবো, বলার কোনো ভাষা নেই ভাই। এই যে কোনো রকম চালাচ্ছি, নুন আনতে পান্তা পুরায়, পান্তা আনতে নুন পুরায়, এইভাবে আসি ভাই, ডাইল ভাত খাইয়া। এমন একটা ড্রাইভার বলতে পারবে না যে আমি সুখে আছি গাড়ি চালাইয়া। সরকারের কাছে চাওয়া পাওয়া, আমাদেরকে যাতে একটা ব্যবস্থা যাতে সে যাতে করে, দয়া যাতে হয়। আমাদের মারা গেলে আমাদেরকে যে কোথায় মাটি দিবে, মাটি জায়গাও আমাদের নাই এই বাংলার বুকে। ডক্টর ইউনূস স্যার যদি এই কথাটা যদি শুনে থাকে, যদি আমাদের প্রতি যদি একটু সহানুভূতি যদি দেখায়, তাহলে আমরা একটু মা বোনকে নিয়ে, আমাদের ছেলে সন্তান, বউ পোলাপান যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটু বাঁচতে পারবো। এই বাংলাদেশে আমাদের কোনো অধিকার নাই। যদি ডক্টর স্যার ইউনূস স্যার যদি আমাদের দিকে যদি একটু তাকায়, যদি আল্লাহর অশেষ রহমত যদি তার ভিতরে যদি দেয়, আমাদের যদি আমরা যদি একটু সুখে শান্তিতে দুটো ডাইল ভাত যাতে আমরা খাইতে পারি, এই ব্যবস্থা যাতে আমাদেরকে আহামরি কোনো কিছু দরকার নেই।